কলকাতার কাছেই মাত্র কয়েক ঘন্টায় যদি অলৌকিক রহস্যে ঘেরা কোনো অব্বিট ঠিকানায় ডে আউটিং করতে চান, তবে আজ আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত স্থানে, যাকে অনেকেই বলেন বাংলার নিধিবন। লোকমুখে প্রচলিত সূর্যাস্তের পর এখানে কোনো সাধারণ মানুষের থাকা নাকি একদম নিষিদ্ধ। কি সেই রহস্য? আজকের এই সুন্দর ডে আউটিং এ আমাদের গন্তব্য ঠিক এই অলৌকিক ইতিহাসে জড়িয়ে থাকা হুগলি জেলার বইচির ঐতিহাসিক রাখাল রাজা মন্দির। সো হ্যালো বন্ধুরা, দিশাহীন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু 9 জুন, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বইচি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই কিন্তু আজ আমরা যাব বাংলার নিধিবনের উদ্দেশ্যে, অর্থাৎ বইচির বিখ্যাত রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিওতে থাকছে 500 বছরের প্রাচীন এক মন্দিরের অলৌকিক ইতিহাস। জানতে পারবেন কিভাবে খুব সহজে এখানে আসবেন, দুপুরের অসামান্য ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম এবং সম্পূর্ণ যাতায়াত খরচের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বইচি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আমরা ওভারব্রিজ ধরে যাব হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এই মুহূর্তে কিন্তু আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। আর স্টেশনের বাইরে আসলে কিন্তু সামনে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। যাওয়ার আগে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নেবো। টোটো স্ট্যান্ডের উল্টো দিকেই কিন্তু মিষ্টির দোকান আছে, আর এই মিষ্টির দোকান থেকে কিন্তু আজকে আমরা আমাদের সকালের জলখাবার খেয়ে নেবো। 100 গ্রাম টাও। তো যেখান থেকে আমরা টোটো ধরবো ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে একটি মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকান থেকে কিন্তু এখন আমি সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি, ছেঁড়া পরোটা। এই কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট। কিন্তু গরম, প্রচন্ড গরম। তো আমাদের সকালের জল খাবার কিন্তু কমপ্লিট। এবার আমরা টোটো ধরবো। তো এইদিকে হলো বইচি স্টেশন, আর বইচি স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন সারিবদ্ধ টোটো। আর এই টোটো করেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন টালার মোড় কিংবা রাখাল রাজা মন্দির। যদি আপনারা 5 জন আসেন আর ফুল গাড়ি রিজার্ভ করেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে অর্থাৎ বইচি স্টেশন থেকে রাখাল রাজা মন্দির পর্যন্ত টোটো ভাড়া পড়বে 250 টাকা। আর যদি আপনারা সিঙ্গেল যান তাহলে কিন্তু আপনাদের রিজার্ভে ভাড়া পড়বে 150 টাকা। এবং যদি আপনারা শেয়ারে যান তাহলে শেয়ারে কিন্তু তালার মোড় পর্যন্ত আপনাদের টোটো ভাড়া পড়বে পার হেড 25 টাকা করে। আমি কিন্তু লোকের জন্য অপেক্ষা করব না, আমি টোটো রিজার্ভ করে নিয়েছি। আর এখান থেকে একা 150 টাকা দিয়ে আমি কিন্তু সোজাসুজি বা সরাসরি পৌঁছে যাব কিন্তু একদম রাখাল রাজা মন্দিরে, একদম গেটের সামনে। তো আমরা কিন্তু এটিএম থেকে টাকা তুলে নিলাম। আপনারা যারা এখানে আসবেন তারা সবার আগে যেটা মেন কর্তব্য সেটা হলো ক্যাশ ক্যারি করবেন। ক্যাশ ক্যারি না করলে কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে সব জায়গায় অনলাইন নেয় না। তো আমাদেরও এটিএম থেকে টাকা তুলে এখন আমরা রওনা দেব। চলুন। আর একটা কথা, এই তীব্র গরমে আপনাদের একটা জরুরি ট্রাভেল টিপস দিয়ে রাখি, যা হলো এই গরমে শান্তিতে ঘুরতে চাইলে সকাল সকাল আসাই সব থেকে বুদ্ধিমানের কাজ। সকালের দিকে রোদ যেমন নরম থাকে, তেমনি গ্রামীণ প্রকৃতির আসল রূপ আর সতেজ হাওয়া উপভোগ করা যায়। বইচি স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। টোটো করে গ্রামের বুক চিরে যাওয়ার এই যাত্রাটি আপনার মন ভালো করে দিতে বাধ্য। তো অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য, অর্থাৎ বাংলার নিধিবন রাখাল রাজা মন্দিরের একদম মূল ফটকের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনেই কিন্তু রয়েছে রাখাল রাজা মন্দির। ইতিহাস ঘাটলে জানা যায় আজ থেকে প্রায় 500 বছর আগে, অর্থাৎ 16 শতকে কালা পাহাড়ের ভয়ে নদিয়া ছেড়ে বইচির এই জঙ্গলে ঘেরা অঞ্চলে চলে আসেন সিদ্ধ বৈষ্ণব সাধক রামকানু গোস্বামী। লোককথা অনুযায়ী তারই এক অভিশাপে তার ছোট ছেলে রাখালের অকাল মৃত্যু ঘটে। পুত্র শোকে কাতর হয়ে রামকানু যখন সব ছেড়ে বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দিয়ে এখানে ফিরে আসতে বলেন এবং পাশের পুকুর থেকে ভেসে ওঠা নিমকাঠ দিয়ে একটি বিগ্রহ তৈরি করতে বলেন। নিজের পরলোকগত সন্তানের নাম অনুসারে তিনি এই মূর্তির
নাম রাখলেন রাখাল রাজা। পরবর্তীতে দেবীগোপাল পাজা নামে এক ভক্ত এই বড় মন্দিরটি তৈরি করে দেন। তো মন্দিরে ঢোকার আগে প্রথম যে কাজটা আমরা করব সেটা হলো দুপুরে ভোগ প্রসাদের জন্য কিন্তু আমরা কুপন সংগ্রহ করে নেব। দুপুরের অন্নভোগের কুপন কিন্তু সকাল 11টার মধ্যে সংগ্রহ করতে হয়। তারপরে এলে আপনাদের কিন্তু এখানকার সেবায়িতদের সাথে কথা বলতে হবে। আর এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ানো হয় দুপুরে ভোগ আরতির পর, অর্থাৎ দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। তো আমরা কিন্তু ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি, আর কুপন মূল্য কিন্তু মাত্র 60 টাকা। তো এবার আসি সেই আসল রহস্যের কথায়, কেন একে বাংলার নিধিবন বলা হয়, আর কেনই বা বিকেল বা সন্ধ্যার পর এখানে থাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লোকমুখে প্রচলিত আছে যে বৃন্দাবনের নিধিবনের মতোই এক অলৌকিক বিশ্বাস জড়িয়ে আছে এই স্থানকে কেন্দ্র করে। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন সূর্যাস্ত হলেই নাকি স্বয়ং রাখাল রাজা তার ধেনু বা গরুদের নিয়ে এই বিশাল মাঠে চড়াতে আসেন। আর এর অলৌকিক শক্তির উপস্থিতির কারণে বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পর এই চত্বরে কোনো সাধারণ মানুষের থাকা একদম নিষিদ্ধ। এই জনশ্রুতি আর মানুষের এই গভীর বিশ্বাসই কিন্তু এই মন্দিরকে বাকি সব জায়গা থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। তো আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন এক বিরাট অশ্বত্থ গাছ, আর এই অশ্বত্থ গাছকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে বেদি করা রয়েছে। এই বেদিতেও যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু আপনারা এক পরম শান্তি অনুভব করবেন এখানে এসে। চারপাশের এই শান্ত সবুজ আর বিশাল অশ্বত্থ গাছের ছায়া এসে বসলে মনটা যেন এক নিমেষেই শান্ত হয়ে যায়। গাছের পাতার ফিসফিসানি আর মন্দিরের এই পবিত্র পরিবেশের মাঝে বসলে এক অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় যেন সময়ের চাকাটা এখানে থমকে গেছে। শহরের সমস্ত ক্লান্তি আর ব্যস্ততা ভুলে প্রকৃতির কোলে বসে থাকা আর মন্দিরের এই অলৌকিক ইতিহাসকে উপলব্ধি করা সত্যি এক পরম শান্তি দেয়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তো আমি যখন এখানে প্রথম আসলাম তখন কিন্তু এত লোক ছিল না, আস্তে আস্তে দেখছি লোক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আপনারা কোথা থেকে এসেছেন কাকু? আমরা এসেছি কালনা থেকে। সবাই কি এক পরিবারের? হ্যাঁ, কালনা থেকে? কালনা থেকে। ও, এখনো পরিবার আছে। আচ্ছা, এই যে বাকি পরিবারের মেম্বার এদিকে, আর এনারা কিন্তু কালনা থেকে এসেছে। ফার্স্ট টাইম আসলেন এখানে? না, আমরা অনেক কবার এসেছি। বহুবার এসেছেন? হ্যাঁ, বহুবার এসেছি। আজ সকালবেলায় আমরা কালনা থেকে বেরিয়ে সিমলাগড় কালীবাড়ি গেছিলাম। আচ্ছা, ওইখান থেকে যাওয়ার পথে রাখাল রাজার মন্দির ঘুরে এখন বাড়ি থেকে ফিরি। কতক্ষণ লাগে আপনাদের কালনা থেকে এখানে আসতে? কালনা থেকে আসতে এখান থেকে এই 40 মিনিট মতো সময় লাগে। 40 মিনিট মতন। দুপুরে ভোগ প্রসাদ খাবেন তো? আজকে সময় হবে না, অন্যদিন আসলে খেয়ে যাই, কিন্তু আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। মানে পুজো দিয়ে বেরিয়ে যাবেন, তাই তো? বাহ, কেমন লাগছে আপনাদের? খুব ভালো। খুব ভালো লাগছে। আপনাদেরও কি ফার্স্ট টাইম নাকি আগেও এসেছেন? না না, আমরা অনেকবার এসেছি। আমার পিছনে যে জায়গাটি দেখছেন এটি কিন্তু এই মন্দিরের প্রধান নাট মন্দির। দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে তখন কিন্তু তারা সবার আগে এই নাট মন্দিরে বসেই বিশ্রাম নেয়। এছাড়াও কিন্তু যে গাছের তলায় এতক্ষণ আমি বসেছিলাম সেরকম আরো কিছু গাছ এবং তার চারিদিকে কিন্তু বেদি করা আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, কষ্ট হয়ে যাবে, তারা কিন্তু গাছের তলায় বসে দুদণ্ড বিশ্রাম করে নিতে পারবেন। মূল গর্ভগৃহে রাখাল রাজার কাঠের বিগ্রহ দুপাশে রয়েছে দুটি সাদা গাভী এবং অপর দুই পাশে রয়েছে রঘুনাথ ও গোপীনাথের মূর্তি। মন্দিরের পাশেই রয়েছে সেই ঐতিহাসিক পুকুরটি, যাকে স্থানীয়রা যমুনা বলে ডাকেন। মান্যতা আছে এই পুকুরের জল থেকে কিন্তু পাওয়া গেছিল একটি নিম কাঠ, এবং সেই নিম কাঠকে খোদাই করেই কিন্তু তৈরি হয়েছে আমাদের এই রাখাল রাজার মূর্তি। আর প্রতি বছর এই পবিত্র স্থানে দোল পূর্ণিমা, জন্মাষ্টমী এবং মাঘী পূর্ণিমার সময় বিশাল উৎসবের আয়োজন করা হয়। তখন অসংখ্য মানুষের ঢল নামে এই প্রাঙ্গণে। আর এই মন্দিরটি কিন্তু বাংলার জোড়বাংলা স্থাপত্যের চমৎকার একটি নিদর্শন। বাংলার ঐতিহ্যবাহী জোড়বাংলা শৈলীতে তৈরি এই মন্দিরটি দেখতে সত্যি চমৎকার। দুটো দোচালা ঘরকে পাশাপাশি জুড়ে দিয়ে যেভাবে এই জোড়বাংলা কাঠামো তৈরি করা হয়েছে তা গ্রামীণ বাংলার প্রাচীন শিল্পকলা আর ইতিহাসের এক অনন্য নিদর্শন।
এই সুন্দর কারুকার্যের দিকে তাকিয়ে থাকলে মনটা যেন এক নিমেষেই অতীতে হারিয়ে যায়। দেখুন, মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই বিশাল একটা ফুটবল খেলার মাঠ। এখানে কিন্তু আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু নিজেদের গাড়ি পার্ক করতে পারবেন। এখানে কিন্তু প্রচন্ড বড় একটা স্পেস রয়েছে মাঠের। তো এই মাঠে কিন্তু আপনারা আপনাদের গাড়ি রাখতে পারবেন, আলাদা করে কোনো পার্কিং নেই। আর এখানে পার্কিং এর জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না। আপনারা যারা আসবেন এই মাঠেই কিন্তু গাড়ি পার্ক করে দিতে পারবেন। বইচির এই পবিত্র স্থানে আসার আগে 4টি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের দিয়ে রাখি। এক্ষেত্রে বলে রাখি, পরিবেশ নিয়ে এই মন্দির চত্বরটি অত্যন্ত পরিষ্কার, তাই দয়া করে প্লাস্টিক বা নোংরা ফেলে এই পবিত্র জায়গার সৌন্দর্য নষ্ট করবেন না। আর মন্দিরের প্রতি শ্রদ্ধা ও মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়ে ভেতরের ছবি তোলার ক্ষেত্রে নিয়ম কানুন মেনে চলবেন। এই প্রচন্ড গরমে ভ্রমণের জন্য কিন্তু ব্যাগে সব সময় জল ও ওআরএস সঙ্গে নিয়ে বেরাবেন। তো এই মন্দিরে কিন্তু দুপুরে আরতির পরে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো এখন কিন্তু দুপুরের আরতি শুরু হবে, আর আরতির পরই কিন্তু আমরা আমাদের টোকেন দেখিয়ে আমাদের ভোগ প্রসাদ সংগ্রহ করব। তো ঘড়িতে কিন্তু দুপুর 1টা বেজে গেছে আর আমাদের ভোগ প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন দেরি না করে ভোগ প্রসাদ গ্রহণ করে নিই। সবাই কিন্তু ভোগ প্রসাদের জন্য বসে গেছে। এখানে বসে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং ভক্তি ভরে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। মেনুতে থাকে গরম ভাত, ডাল, মরশুমি সবজি, চাটনি এবং সবশেষে সুস্বাদু পায়েস। এই মুহূর্তে কিন্তু আমরা ভোগ প্রসাদ খেয়ে বেরালাম। আর কি বলবো আপনাদের, সত্যি বলতে ভোগ প্রসাদ কিন্তু ছিল একদম অমৃত ন্যায়। মাত্র 60 টাকায় এত কিছু জাস্ট ভাবা যায় না। এখানকার প্রতিটি মানুষ কিন্তু আপনার সাথে একদম পরিবারের ন্যায় আচরণ করবে। আপনার মনেই হবে না আপনি নিজের বাড়ি থেকে এতটা দূরে এসেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। আমাদের এই রূপসী বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে আছে কতই না অজানা ইতিহাস আর শত শত রহস্য। লোকচক্ষুর অন্তরালে থাকা এই ধরনের শান্ত অব্বিট গ্রামগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় ব্যস্ত শহরের কোলাহল ছাড়াও একটা পরম শান্তির জগৎ ঠিক কতটা সুন্দর হতে পারে। এবার আসি সবচেয়ে জরুরি তথ্যে। কিভাবে আসবেন এই জায়গায়? হাওড়া স্টেশন থেকে মেল লাইনের যে কোনো বর্ধমান লোকাল বা মেমারি লোকাল ট্রেনে উঠে পড়ুন। হাওড়া থেকে মাত্র 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন বইচি স্টেশনে। আর শিয়ালদা থেকে আসতে চাইলে প্রথমে ব্যান্ডেলে চলে আসুন, তারপর সেখান থেকে ট্রেন বদল করে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবেন বইচি স্টেশনে। খরচের হিসাবটা যদি ধরি, হাওড়া থেকে বইচির ট্রেনের টিকিট লেগেছে মাত্র 25 টাকা। স্টেশন থেকে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য অটো বা টোটো ভাড়া মাথাপিছু পড়বে 30 থেকে 40 টাকা। যদি আপনারা রিজার্ভ করে যান তবে 250 থেকে 300 টাকা হতে পারে। আর দুপুরের অসামান্য পেট ভরা ভোগের কুপন মূল্য কিন্তু মাত্র 60 টাকা। অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ মাথাপিছু মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা কিন্তু এই অসামান্য ডে আউটিং সম্পূর্ণ করতে পারবেন। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা যারা বইচি স্টেশন থেকে ব্রেক জার্নি করে আসবেন তাদের কিন্তু প্রথমে আসতে হবে তালার মোড় পর্যন্ত। সেখান থেকে আবার নতুন টোটো বা অটো করে আপনাদের কিন্তু সরাসরি আসতে হবে এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত। বাংলার এই নীতিবন্ত দেখলেন, কিন্তু আপনারা কি জানেন শহরের কংক্রিটের মাঝে লুকিয়ে আছে এক বিশাল সবুজের জঙ্গল, যেখানে গেলে আপনারা পাবেন এক শান্ত ও অব্বিট পরিবেশের অনুভূতি, তাও আবার কলকাতার বুকেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কোন সেই জায়গা আর কিভাবেই বা আসবেন
এই অব্বির জায়গাটিতে? জানতে হলে স্ক্রিনে আসা এই ভিডিওটি ক্লিক করুন।